৩টে নাগাদ তোফায়েল ও নাজিয়া চলে এলেন বাসায়। তখন মাইশা নেমেছে নিচে, কথাবার্তা বলছে সকলে। এর মাঝেই শোয়েব কল করে নির্জনকে যেতে বলল সন্ধ্যার আগে আগে। বিস্তারিত কিছু বলা লাগেনি, নির্জন বুঝে গেছে যা বুঝার। সময় মতো নির্দিষ্ট স্থানে পৌঁছে গেল নির্জন। তার থেকে কিছুটা দূরে নীরবে রাস্তার ধারে দাঁড়ানো শোয়েব। শোয়েবের থেকে ঠিক 2 ফুট দূরে দাঁড়ানো সানজিদা। তার চিন্তিত মুখখানা বলে দিচ্ছে যা কথা হওয়ার ইতিমধ্যেই হয়ে গেছে। নির্জন দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল তাদের দিকে। দেখা মাত্রই শোয়েব বলল, এসে গেছে তুমি, এবার যাওয়া উচিত আমাদের। সানজিদা থামল কিয়ৎক্ষণ, শুকনো ঢোক গিলে বলল, কিন্তু ভাইয়া, ও তো নিজের ভুল বুঝতে পেরেছে। আমি বোঝানোর পরও ও মেনে নিয়েছে। দোষ তো ওরই ছিল, এজন্য তো মাফ চেয়েছে কাল। এরপরেও শোয়েব থমথমে স্বরে বলল, মাফ চাইলে মাফ করে দেয়া সহজ, কিন্তু আগের করা অপরাধগুলো, বানানো ক্ষতগুলো মুছে ফেলা কঠিন। আপনি জানেন ওরা ঠিক কি করেছে রাইসার সাথে? হ্যাঁ, আপনার সাথেও কিছু কিছু হয়েছে, আপনার আন্দাজ আছে, কিন্তু পুরোটা জীবন না, পুরোটা জানেন না। এমন কোনো বিদঘুটে কাজ বাকি নেই যা মিসেস শামীমা বেগম করেননি। মানসিক নির্যাতন সাইডে রেখেও যদি ভাবি শারীরিক নির্যাতনও তিনি কম করেননি। সানজিদা আস্তে করে বলল, আমি জানি, এতদিনে এতটুকু তো চিনেছি সাইমনের মাকে। উনি ভেবেই নিয়েছিলেন রাইসা পরিবার ছেড়ে এসেছে, তাই সব অত্যাচার মুখ বুজে সহ্য করে নিবে। একদম ঠিক, উনি পরিস্থিতির সুযোগ নিয়েছেন। সাইমন নিজের ভুল বুঝতে পেরেছে, মানলাম। মিসেস শামীমা বেগম এখনও বোঝেননি, ওনাকে বোঝানো বাকি, মাফ চাওয়া বাকি আছে। সানজিদা অরুণের সুরে বলল, কিন্তু ভাইয়া, আপনি নিশ্চিত এটা কাজ করবে? এত কিছুর পরেও তো আমার শাশুড়ি নিজের অহংকার নিয়ে আছে। এসব মানুষ আদৌ নিজের ভুল বুঝে? বোঝানো লাগবে। আপনি জাস্ট আমাকে একটু হেল্প করুন, কথা দিচ্ছি সাইমনের কোনো ক্ষতি হবে না। সানজিদা খানিক ভেবেচিন্তে রাজি হলেন। অবশ্য রাইসার জন্য সে বহু প্রতিবাদী করেছে। এটা না হয় শেষবার, অন্তত সাইমন যেন মায়ের দোষটাও দেখতে পায়। সানজিদা চলে যেতেই নির্জন শোয়েবকে বলল, ভাইয়া দেখছি রাইসার হয়ে সবার থেকে প্রতিশোধ নেওয়া শুরু করেছ। শোয়েব প্রত্যুত্তরে বলল, কি করব বলো, আমার হোম মিনিস্টার ভীষণ বড় মনের মানুষ, সবাইকে মাফসাফ করে বসে আছে। আমিও যদি ছেড়ে দিই তাহলে কি করে হবে? নির্জন স্মিত হাসল, বলল, গ্রেট, কিন্তু ভাইয়া, সাইমন আসলেই মাফ চেয়েছে রাইসার কাছে আমাদের প্ল্যান কমপ্লিট করার আগেই। সব তিক্ত মেজাজে বললে, হ্যাঁ, কাল রাতে কল করে খুব বুলি ঝেড়েছে, বিরক্তিকর। নির্জন বুঝতে পারল শোয়েব ঈর্ষায় পুড়ছিল কাল। এরকম হওয়াটাই স্বাভাবিক। সে ব্যাপারটা নিয়ে ঘাটালো না বেশি। প্রশ্ন করল, এজন্য কি মামলা এগিয়ে আনা? শোয়েব সোজা সাপটা বলল, হ্যাঁ, অবশ্যই এই মুহূর্তে সাইমনের থেকে মিসেস শামীমা বেগমকে শিক্ষাটা দেয়া বেশি জরুরি। উনি শাশুড়ি হিসেবে খুবই জঘন্য। নির্জন নিজের মতামত জানালো, আই থিঙ্ক মা হিসেবেও। যে মা ছেলে সুখের সংসার সহ্য করতে পারে না, তার মা হিসেবে কেমন আর হবে বলেন? আমাদের ঘরেও তো মা বউ দুটোই আছে, ব্যালেন্স তো হয়ে যাচ্ছে, তাই না? নির্জন মা বাবাকে সম্মান করার একটা ফ্যাক্ট, আর অন্ধভক্তিটা আর একটা ফ্যাক্ট। মা বাবাকে সম্মান করতে হবে, কিন্তু ওরা ভুল বললে ভুলটাও মেনে নিতে হবে, এমন কোনো কথা নেই। অনেকেই এটার পার্থক্য বোঝে না। বাদ দিন ভাই, আমরা আর কি বুঝবো? আমাদের মায়েরা তো আমাদের থেকে বেশি বউদের পাত্তা দেয়। বিরূপ পরিবেশের মাঝেও হাসল শোয়েব। কথাটা ভুল বলেনি নির্জন। একটা পরিবারের সকলের সুন্দর মন মানসিকতাই পারে পরিবারটাকে গুছিয়ে রাখতে, নয়তো কখনই সম্ভব নয় পরিবারের মেলবন্ধন ও পরিবেশ সুন্দর রাখা। হাসি থামিয়ে শোয়েব বলল, আচ্ছা শোনো, আমি গাড়ি আনিনি তোমার সাথে যাব বলে, এখন চলো। নির্জন ও শোয়েব গিয়ে বসলো গাড়িতে। ড্রাইভিং সিটে বসেছে নির্জন, গাড়ি চালানো শুরু করেছে কেবল। শোয়েব সিটে মাথা হেলিয়ে চোখ বুজে বলা শুরু করল, জানো আমার রাইসের সাথে প্রথম দেখা কীরকম ছিল? নির্জন কৌতূহলী হয়ে বলল, কীরকম? একটা ক্লিনিকের বাইরে মাইশা আর রাইসা গিয়েছিল, আর গিয়েছিল রাইসার হাতের জন্য। পুড়ে গিয়েছিল ওর হাত। কিভাবে পুড়েছে জানো?
নির্জন বাকিটুকু জানে, মাইশার থেকেই শোনে। তবুও শুধালো কিভাবে। মিসেস শামীমা গরম চা ইচ্ছাকৃতভাবে ওর হাতে ফেলে দিয়েছিল। একটু থামল সে, কেমন ক্রূর হেসে বলল, এইসব জানার পরও মাফ করে দিব বলছ? নির্জন প্রলম্বিত শ্বাস ফেলে বলল, উচিত নয়, তবুও রাইসা মাফ করে দিয়েছে। রাইসা অনেক ভালো, কিন্তু আমি ভালো না। কাঙ্ক্ষিত স্থানে সাদমান আগে থেকে উপস্থিত। যা কথাবার্তা হওয়ার সেখানেই হয়ে গেল। কাজ শেষ করে যে যার বাড়ি ফিরে গেল। রাইসাকে কিছুই জানায়নি শোয়েব। স্বাভাবিকভাবে বাসায় থেকেছে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। রাইসাও বিন্দুমাত্র সন্দেহ করেনি। সব কিছু ভুলে গিয়ে সাধারণভাবেই দিন যাপন করতে লাগলো। 3 দিন কেটে গেল মাঝে। সেদিন শোয়েব বাসায় না থাকায় সুস্মিকে নিয়ে রাইসা একাই বের হলো বাইরে। মেয়েকে নিয়ে গিয়েছে মার্কেটে। বেরিয়ে আবার সুস্মির জেদ করায় একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আবার গেল পার্কে। দোলনা খালি পেয়ে সেখানে চড়ে বসলো সুস্মি। রাইসা দোল দিতে লাগলো তাকে, উপভোগ করতে লাগলো মেয়ের কাণ্ড। এর মাঝে কোথা থেকে সাইমন উদয় হয়েছে খেয়ালে করেনি রাইসা। টের পেল যখন ঠিক তার পেছনে সে নাম ধরে ডাকছিল সাইমন। এক মুহূর্তের জন্য থমকে গেল রাইসা, ঘাবড়ে গেল হঠাৎ। মেয়ের হাত শক্ত করে ধরে আস্তে ধীরে ঘুরল পিছনে। জিজ্ঞেস করল, তুমি এখানে? সাইমন ইতস্তত করে বলল, ওই তো দূর থেকে দেখলাম তোমাকে, তাই এলাম খোঁজ খবর নিতে। কেমন আছো তুমি? রাইসা 2 হাতের তালু একত্রিত করে ঘষল নার্ভাসনেসে, বলল, আমি ভালো আছি, এখন যাই। সাইমন বাধা দিল, আমার কথা শুনে যাও, আমার তোমার সাথে কিছু কথা আছে। রাইসা অতিষ্ঠ ভঙ্গিমায় বলল, কিন্তু আমি তোমার কথা শুনতে চাই না। কি শুরু করেছো তুমি? আল্লাহর দোহাই লাগে, আমার জীবনে নতুন করে আর কোনো ঝামেলা সৃষ্টি করো না। আর তুমি যে আমার জীবনে ঝামেলা সৃষ্টি করেছো সেটা মিথ্যে বলেছিলে তুমি আমাকে। কেন করলে এটা? রাইসার চোয়াল শক্ত হয়ে গেল। কাট গলায় বলল, এটা জিজ্ঞেস করছো আবার? সত্যটা বলে দিলে আমার সাথে সংসার করতেই তো। আর যখন মিথ্যে বলেছি তখন ছেড়ে দিয়েছ। তাহলে বলো, আমি মিথ্যে বলে ভালো করিনি? অন্তত তোমার আসল রূপ দেখতে পেরেছি। সাইমন স্তব্ধ, চুপচাপ দাঁড়িয়ে রইল কিয়ৎক্ষণ। এরপর বলল, আমার ভালোবাসার পরীক্ষা করতে চেয়েছিলে তাই তো, আর আমি ব্যর্থ হয়েছি এই পরীক্ষায়। রাইসা ক্ষিপ্ত বেগে বলল, হ্যাঁ, ব্যর্থ হয়েছে তুমি। আর সেই ব্যর্থতার সাথে এখনও চোখ মিলাতে পারছো না। এর জন্যই আমাকে মিথ্যেবাদী বলতে এসেছ। আমি এসব শুনতে চাইনি তোমার কাছে। সাইমন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বুঝতে পেরেছি রাইসা, আমি তোমার মূল্য দিতে পারিনি, এর জন্য হারিয়ে ফেলেছি তোমাকে। মানছি নিজের হার, তবুও তুমি অন্তত এই সত্যটা আমাকে জানিয়ে আসতে পারতে, অন্য একটা মেয়ের জীবন নষ্ট হতো না। রাইসা চমকালো, জিভে ঠোঁট ভিজিয়ে বলল, জীবন নষ্ট? হ্যাঁ, তা নয় তো কি। তুমি যদি বিষয়টা আমাকে জানিয়ে দিতে, আমি সানজিদাকে বিয়েই করতাম না। অবশ্য তোমারই বা দোষ কি? তোমার জীবন নষ্ট করেছি আমি, অনেক কষ্ট দিয়েছি তোমাকে। হয়তো একটা শিক্ষা দিতেই সানজিদা এসেছিল আমার জীবনে। আমি বুঝেছি কত বড় অন্যায় করেছি তোমার সাথে। রাইসা ভাবতে বসলো সানজিদার কথা। ব্যাপারটা সে এমনভাবে ভেবেই দেখেনি। জেদের বসে কখনো সত্যটা জানায়নি কাউকে। কিন্তু এর জন্য সানজিদা যদি সাইমনকে ডিভোর্স দেয়। মন মস্তিষ্কের যুদ্ধের ভারে ক্লান্ত সাইমন হুট করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। ঠিক রাইসার সামনে মাথা খানিক নুয়ে আফসোসের সাথে বলল, আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। তখন বুঝিনি নিজের অন্যায়, এখন টের পাচ্ছি। আমি তোমার প্রেমিক হিসেবে, স্বামী হিসেবে, একজন জীবনসঙ্গী হিসেবে ব্যর্থ। ওয়াদা করেছিলাম সারা জীবন তোমার সাথে থাকার, কিন্তু নিজের প্রয়োজনে ওয়াদা ভুলেছি, হাত ছেড়ে দিয়েছি তোমার। নিজের সব ভুলের জন্য মাফ চাইতে এসেছি আজ। রাইসা অতীতের বিষাক্ত দহনে চোখ বুজে ফেলল। অশ্রু কণারা ভিড় জমিয়েছে সেথায়। প্রতিক্রিয়া দিতে পারছে না। সে কান্না ভেজা কণ্ঠে বলল, মাফ করে দিয়েছি আমি তোমাকে। এবার আমার জীবন থেকে চিরতরে চলে যাও তুমি। আমি ভালোবেসেছিলাম তোমাকে, তুমি আমার ভালোবাসার মূল্য দিতে পারোনি। অন্তত যে মানুষটা আমাকে ভালোবাসছে তার ভালোবাসার মূল্য আমাকে রাখতে দাও। রাইসা জানে না তার কথাখানা শোয়েবের কানে পৌঁছেছে।
বাড়িতে গিয়েছিল সে। বউ মেয়েকে সেখানে না দেখে তাদের খোঁজে বেরিয়েছে। জানে এই মুহূর্তে কাছের পাটটাতেই থাকবে, কিন্তু এসে এমন একটা দৃশ্যের সম্মুখীন হবে কশিনকালেও ভাবেনি। বিস্ময়ে শোয়েব হতচকিত, হতবিহ্বল, নিজেকে নিজেই প্রশ্ন করল, আমি ভালোবাসি বলে আমার ভালোবাসার মূল্য দিতে আমার সাথে সংসার করছে ও? আমাকে ভালোবেসে নয়, তার মানে আমি কখনো ওর মনে জায়গা করতে পারিনি। কান্না থামিয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনলো রাইসা। মুছে ফেলল চক্ষু জোড়া। পরপর কঠোর স্বরে বলল, উঠে যাও সাইমন, আশেপাশে মানুষ আছে, এখানে কোনো সিন ক্রিয়েট করো না। রাইসার আদেশে সাইমন উঠে দাঁড়ালো, নাক টেনে বলল, যেমন তোমার ইচ্ছা। অতঃপর পাশে বিস্ময়ের অতিশয্যে থমকে দাঁড়ানো সুস্মিকে দেখে জিজ্ঞেস করলো, তোমার মেয়ে? রাইসা সুস্মির হাত চেপে আরেকটু কাছে আনলো তাকে, কম্পিত কণ্ঠে বললে, হ্যাঁ। তোমার বাচ্চার শখ পূরণ হলো তাহলে? রাইসা অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে বললে, হ্যাঁ হয়েছে, আর এখন ওর বাবার আসার সময় হয়ে গেছে, বাসায় যেতে হবে আমার। সাইমন প্রলম্বিত শ্বাস ফেলে বলল, যাও, আর হ্যাঁ, অতীত ভুলে আমাকে মাফ করে দিও। তুমি যদি ক্ষমা না করো আমি নিজেকে নিজে কোনোদিন ক্ষমা করতে পারবো না। রাইসার ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটে উঠল, বলল, কথায় কথা বাড়ে, আর আমি তোমার সাথে কথা বাড়াতে চাই না, কিন্তু একটা কথা না বলা অবধি হয়তো শান্তি পাবো না। সাইমন আগ্রহী হয়ে বলল, কি কথা বলো আমাকে। রাইসা ভনিতাহীন বলল, তোমাকে বিয়ে করার আগেই যদি মা বাবা আমাকে জোর করে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিত তাহলে হয়তো আমার একটা সংসার হয়েই যেত, কিন্তু মনের মধ্যে একটা আফসোস সারা জীবন থেকে যেত। তখন হয়তো আমি ভাবতাম তোমাকে বিয়ে করলে বোধহয় আরও বেশি সুখে থাকতে পারতাম। একটা ভুল ধারণা নিয়ে গোটা জীবন কাটানোর চেয়ে ভুল করা ভালো, কি বলো? তোমাকে বিশ্বাস করে পালিয়ে বিয়ে করে ভুল করেছিলাম, কিন্তু সেই ভুলের জন্য আমার একটু আফসোস নেই জানো, কারণ এই ভুলটা করে আমি অন্তত তোমাকে চিনেছি, নিজের ভুল ধারণা ভাঙতে পেরেছি। আমি বিশ্বাস করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অল্প কিছু কথা, তবে এর ভার বিশাল। কথাগুলো মস্তিষ্কে ঢুকতেই কিছুক্ষণ থম মেরে রইল সাইমন। রাইসা বলল, চলি এবার, আর হ্যাঁ, আমার সামনে আসার চেষ্টা করো না আর কোনো দিন। আমার বিয়ে হয়ে গেছে, স্বামী আছে, সন্তান আছে, সংসার আছে। থামলো একটু, মেয়েকে ইঙ্গিত করে বলল, আর ওদের সবাইকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। নতুন করে জীবনের অর্থ জেনেছি, ভালোবাসার অর্থ জেনেছি। একটা কথা জানো, শুধু প্রেমের সম্পর্কটাকে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়াই পূর্ণতা নয়, সুখে দুঃখে আশেপাশে থেকে দুপক্ষের চেষ্টায় যত্নে একটা সম্পর্ককে সারা জীবনের শেষ নিঃশ্বাস অবধি টিকে রাখাই পূর্ণতা। সাইমন উপর নিজ মাথা নাড়ল, বলল, আর আমাদের সম্পর্কের পূর্ণতা ছিল না? রাইসা ডানে বামে মাথা নাড়ল, এরপর মেয়েকে নিয়ে হাঁটা দিল সামনের দিকে। নিজের অতীতকে আর ফিরে দেখার ইচ্ছে নেই বিধায় একবারও পিছনে ফিরল না। সব বাসায় এসে পড়েছে অনেকক্ষণ আগে। অতীতকে আরেকবার চোখের সামনে পুনরাবৃত্তি হতে দেখে স্থির থাকতে পারেনি। গতবার যেমন স্নিগ্ধা ও আকাশকে একসাথে দেখে ওদের সামনে ধরা না দিয়েই ফিরে এসেছিল বাড়িতে, আজও ঠিক সেভাবে রাইসা ও সাইমনের সামনে না গিয়ে সোজা চলে এসেছে বাড়িতে। ভেবেছে যা বোঝাপড়া করার সেটা রাইসার সাথেই করবে। রাইসা বাসায় ফিরল খানিকক্ষণ পরেই। এসে শোয়েবকে ড্রয়িং রুমের সোফায় বসা দেখল। অমনি এগিয়ে এলো, উৎফুল্ল হয়ে বলল, কখন আসলেন আপনি? একটু আগেই। স্বল্প শব্দে উত্তর দিতে শোয়েব অদ্ভুত নজরে তাকালো রাইসার দিকে। তার চেহারায় কোনো অস্বাভাবিকত্ব ধরা পড়ছে না। একটু আগে প্রাক্তনের সাথে দেখা হয়েছে, সে নিয়ে তার কোনো প্রতিক্রিয়া নেই, বরং বেশ স্বাভাবিকভাবেই বলল, আমি সুস্মিকে নিয়ে ঘুরে এসেছি আজ, আসতে আসতে দেরি হয়ে গেল, আপনি বসুন, আমি নাস্তা রেডি করছি। শোয়েবের হজম হলো না রাইসার ভাবসাব, তবু বহু কষ্টে নিয়ন্ত্রণ রাখলো নিজের জিভটাকে। আগে সে রাত পর্যন্ত অপেক্ষা করবে, দেখবে রাইসা নিজ থেকে কিছু বলে কি না। রাইসা না বললে সে নিজেই প্রসঙ্গ তুলবে। ভাবনা মাফিক চুপচাপ বসে রইল শোয়েব। দেখতে দেখতে রাত্রির 11টা বেজে গেল। শোয়েব চলে গেছে নিচের রুমে, রাইসা গিয়েছে তিন্নি বেগমের ঘরে। সুস্মিকে আনতে গিয়েছিল, কিন্তু গিয়ে দেখে মেয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছে। আজ তিন্নি বেগম সুস্মিকে নিজের সাথে রেখে দিলেন, পুত্রবধূকে পাঠিয়ে দিলেন ঘরে। রাইসা ঘরে প্রবেশ করে লক্ষ্য করল শোয়েব ল্যাপটপ খুলে রেখেছে ঠিকই, তবে মনোযোগ অন্য কোথাও। একটু খটকা লাগলো তার। সেই মুহূর্তে প্রশ্ন না করে রুমের লাইট অফ করে ডিম লাইট জ্বালালো।
তখনই সংবিত ফিরল শোয়েবের। এলোমেলো চোখের পাতা ফেলে জিজ্ঞেস করলো, সুস্মি কই? রাইসা নির্বিকার জবাব দিল, ঘুমিয়ে পড়েছে দাদির কাছেই, তাই মা আর আনতে দেয়নি। ও আচ্ছা বলে শোয়েব নিজের কাজে মনোযোগ দিল আর রাইসা উঠে এলো বিছানায়। কাঁথা টেনে গা ঢাকলো, অতপর শোয়েবের গা ঘেঁষে শুয়ে বলল, তো আপনার কাজ শেষ হয়নি? শোয়েব থমথমে স্বরে বলল, না, অনেক কাজ বাকি আছে, তুমি ঘুমাও গিয়ে। রুক্ষ জবাবটা হজম হলো না রাইসা। উঠে বসে ল্যাপটপটা সরিয়ে ফেলল শোয়েবের সামনে থেকে। ভুরু যুগল কুঁচকে বলল, মিথ্যা কথা, আপনি শুধু শুধু ল্যাপটপ খুলে অন্যদিকে তাকিয়ে আছেন দেখেছি আমি। কোনো কাজ নেই আপনার, আপনি আমার কথা শুনবেন এখন এই মুহূর্তে। সব ল্যাপটপটা নিতে চাইল, হাত বাড়িয়ে ইচ্ছাকৃত গলার স্বর নরম করে বলল, ঠিক আছে শুনবো, আগে কাজ শেষ করি। রাইসা বলল, আপনার কাছ থেকে আমার কথা বলা বেশি ইম্পর্টেন্ট। ভেবে রেখেছি রাতে বলবো, এখনও আপনি ব্যস্ততা দেখালে চলবে? সব নরম হলো এবার, দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা শুনবো, দাও ল্যাপটপটা অফ করে রেখে দেই। রাইসা ল্যাপটপ দিয়ে দিল শোয়েবকে, অতবার ঘাবড়ানো গলায় বলল, আজকে সুস্মিকে নিয়ে যে বের হলাম, পার্কে গিয়েছিলাম আমরা, সেখানে আবারও কোথা থেকে যেন সাইমন এসে পড়ল, মানে একটু কথাবার্তা হয়েছে আর কি। রাইসা মাথা ঝুঁকিয়ে কথাগুলো বলল, ফাঁকে ফাঁকে আর চোখে তাকাচ্ছে শোয়েবের দিকে। ভয় পাচ্ছে বোঝাই যাচ্ছে। আর শোয়েব বিস্মিত হয়ে তাকালো। দাও দাও করে জ্বলতে থাকা আগুন যেন পানি ঢাললো কেউ। প্রশান্তির হাওয়া বয়ে গেল, আচমকা স্বস্তির শ্বাস ফেলে বলল, দেখা হয়েছে? এটা এতক্ষণে বলছো আমাকে? রাইসা আস্তে করে বলল, এতক্ষণ সুযোগ পেলাম কই, এর জন্যই এখন বলতে এসেছি। আমি একটু কথা বলেছি, বেশি না, বকবেন না তো? সব হাসতে গিয়ে লুকিয়ে ফেললো হাসি, গুরুগম্ভীর হয়ে বলল, কি কথা হয়েছে? রাইসা সরল মনে A to Z সমস্ত কথাই বলল। সাইমন কি বলেছে আর ও নিজে কি বলেছে, উজ্জ্ব রাখলো শুধু ভালোবাসার কথাটাই, আর গোলমালটাও বাঁধলো এখানটায়। সে প্রশ্ন করল, শুধু আমি তোমাকে ভালোবাসি এই জন্যই তুমি আমার সাথে সংসার করবে? নিজে ভালোবেসে সংসার করবে না? আমি তো চাইনি কেউ নিজের অনুভূতি হত্যা করে আমার অনুভূতির মূল্য দিতে আমার সাথে সংসার করুক। রাইসা যেন আকাশ থেকে পড়ল, বিস্ময়ে বিস্ফোরিত নজরে তাকালো শোয়েবের দিকে। তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দিতে পারল না। সময় লাগে ধাতস্থ হয়ে বলল, এসব কি বলছেন? সব ততক্ষণে ল্যাপটপ রেখে দিয়েছে বেড সাইডের টেবিলে, ঘুরে বসেছে রাইসার দিকে। দু হাতের মাঝে রাইসার দু হাত নিয়ে ঠোঁটের কাছে এনে আলতো চুমু খেলো। এরপর বলল, যা তুমি শুনেছ তাই বলেছি, মানুষকে ধরে বেঁধে আটকে রেখে সংসার করানো যায় না, জোর করে ভালোবাসা আদায় করা যায় না, এগুলো জানো তো। আমি তোমাকে জোর করতে চাই না, আমি শুধুমাত্র তোমার অনুভূতি নিয়ে ভাবি, তুমি কি চাও এটা নিয়ে ভাবি। সেখানে তুমি আমার অনুভূতির মূল্য দিতে, আমার সাথে মানিয়ে নিবে, এটা আমি কি চাইব? আপনি যদি এখনও ভেবে থাকেন আমার ওর প্রতি অনুভূতি আছে, তাহলে কি করবেন? ছেড়ে দিবেন আমাকে? সব উত্তর দিতে পারল না। পুরো কথাটা মাথায় ঢুকতে ঠোঁট উল্টে কেঁদে ফেলল রাইসা। সব বিচলিত হয়ে বলল, কি হলো, কাঁদছো কেন? রাইসা এলোপাতারি কতগুলো ঘুষি মারল সাহেবের বুকে। নাক টানতে টানতে বলল, যখন বিয়ে করতে চাইনি তখন আমাকে উল্টাপাল্টা বুঝিয়ে বিয়ে করে নিলেন, আর এখন সব ঠিকঠাক হওয়ার পর আপনি নাটক করছেন আমার সাথে। আমি জাস্ট একটু কথাই তো বলেছি ওর সাথে, এজন্য ভাববেন আমি এখন ওকে ভালোবাসি। আপনি কি? হ্যাঁ? সব ভরকে গেল রাইসার আচরণে। কিল ঘুষি খেয়েও বুকের মাঝে টেনে নিল তাকে। বলল, শোনো রাইসা, আমাদের অনুভূতির ওপর নিজেদের জোর চলে না, তুমিও জোর করতে পারবে না। আর তুমি তো বললে শুধু আমার ভালোবাসার সমান রাখতে চাও, তুমি নিজের কথা বলেছ। রাইসা কান্না থামিয়ে মুখ তুলল, থেমে থেমে বলল, আপনি নিজে কয়বার বলেছেন ভালোবাসার কথা? গুনে বলুন তো আমায়। শোয়েব খানিক ভেবে চিনতে বলল, বলিনি নাকি? আরেকটু ভাবা উচিত। ভেবে লাভ নেই, আপনিও তো খুব ঘটা করে আমাকে ভালোবাসার কথা জানাননি। তা আমি বুঝে নিয়েছি না, আর আপনি বুঝতে পারেন না। এই ব্রেন নিয়ে আপনি টিচার হয়েছেন, আপনি জানেন, বুঝেন। তাও সব কথা প্রথমে আমার মুখ থেকেই আদায় করা লাগবে আপনার। প্রেমের প্রস্তাব সেটাও প্রথমে আমার থেকে আদায় করেছেন, নিজে সেধে একবারও বলেননি চলো নতুন করে সব শুরু করি। আর আপনি আমার থেকেই আদায় করলেন, নিজে এখনো বললেন না। আর বলতে বলতে থেমে গেল রাইসা। শোয়েবের বিদঘুটে ষড়যন্ত্রে ফেসে যাওয়ার আর একটা পার্টে আছে অবশ্য।
কিন্তু সেটা মুখে বলার মতো নির্লজ্জ সে হতে পারেনি, তাই চুপ থাকাই শ্রেয় মনে হলো। কিন্তু রাইসা লজ্জায় মুখ বন্ধ করলেও শোয়েবের আবার লজ্জার সময় বালায়নি, খুব অবলীলায় বলে ফেলল, আর কাছে আসার আগ্রহ প্রথমে তুমি দেখিয়েছ, আমি সেধে তোমার লজ্জা হরণ করতে যাইনি। রীতিমতো হায় হয়ে গেল রাইসার মুখখানা। চোখ পাতা ঝাপটালো কয়েকবার। সব থুতনি চেপে রাইসার খোলা মুখখানা বন্ধ করে বলল, তবে সবচেয়ে বড় কাজটা প্রথমে আমি করেছি, বিয়ের প্রস্তাব আমি প্রথম দিয়েছি। আমি বিয়ে করার পরেই ওর দরদ উতলাচ্ছে কেন আমি বুঝতে পারলাম না। শোয়েবের কণ্ঠস্বরে স্পষ্ট বিরক্তি। রাইসা বুঝতে পারলো, আহ্লাদ দেখিয়ে কাছে ঘেসে বলল, দরদ চুগই, মাপ চাইতে এসেছিল, আমি মাফ করে দিয়েছি। এরপর সব শেষ? পুরনো কথা ধরে বসে থাকে নাকি কেউ? ও আমার অতীত, আর আপনি আমার বর্তমান, আমার ভবিষ্যৎ, এর বাইরে আর কোনো কথা নয়, বোঝা গেছে? বলে নিজে থেকে চুমু খেলো শোয়েবের গালে। পরপর মাথা গুজল বুকে। শোয়েব শান্তি দিল না, এরপরও জিজ্ঞেস করল, সত্যি করে বলো তো, আমি কি পেরেছি তোমার মনে জায়গা করতে? রাইসা মাথা তুলল, স্মিত হেসে বলল, কেউ যদি জিজ্ঞেস করে স্বামী হিসেবে আপনি কেমন, আমার উত্তর কী হবে জানেন? একদম 10-এ 1 কোটি। বেশি মার্কিং করে ফেলেছি বলে আকাশ ওড়ার দরকার নেই, সত্যিটাই বলেছি। যখন আমাকে সামলানোর জন্য সত্যি একজন সঙ্গীর দরকার ছিল, তখনই আমার জীবনে এসেছেন আপনি, আমাকে আগলে রেখেছেন সব সময়, আমার সব আবদার পূরণ করেছেন। বেশিরভাগ সময় আমি বলার আগে আপনি নিজেও জানেন আমাদের সম্পর্কটা কতটা সুন্দর, দম্পতি হিসেবে আমরা কতটা সুখী। কিন্তু মানুষ ঈর্ষায় ডুবে গেলে তখন বেশি কিছু চিন্তা করতে পারে না, ভুলভাল ভাবনায় ডুবে যায়। যেমন আপনি এর জন্য একটু বেশি ভেবে ফেলেছেন, আর যখন এমন বেশি বেশি বুঝে ফেলবেন, এইভাবেই আমার কাছে স্বীকার করে ফেলবেন, তাহলে আমাদের মধ্যে কোনো ঝামেলা হওয়ার সুযোগ নেই। সহজ সরলভাবে সমস্ত কথা বলে একরাশ মুগ্ধতা সমেত শোয়েবের দিকে তাকালো রাইসা। এতক্ষণে সব চুপচাপ শুনছিল শোয়েব। মুখ খুলল শেষে, তুমিও সবসময় এভাবেই আমার কাছে স্বচ্ছ থেকো, যেন কখনো আমাদের সম্পর্কে কোনো ঝামেলা না আসে। রাইসা ভাব দেখে বলল, আপনি ঠিকঠাক থাকলে আসবে না, যদি কিছু নিয়ম মেনে চলেন তাহলে ঝামেলা দূর থেকেই পালাবে। যেমন বউয়ের আঁচল ধরে ঘোরা, বউর সাথে ঝগড়া বিবাদ না করা, বউ দিন বললে দিন, রাত বললে রাত, ব্যাস এরকম কয়টা নিয়ম মেনে চললেই সংসার শান্তির। জানেন তো, সংসার সুখের হয় পুরুষের গুণে, যদি সে চুপচাপ বউয়ের কথা শুনে। সব চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে রাইসার দিকে। তার কথা শেষ হতেই বলল, হয়ে গেছে নিয়ম বলা? রাইসা ভুরুকুটি করে বলল, হ্যাঁ হয়েছে, আর শুনুন, আর জীবনে এসব উল্টাপাল্টা চিন্তা মাথায় আনবেন না। কয়দিন পর 2 বাচ্চার মা হব, এখন ওভার থিঙ্কিং করা বাদ দিয়ে দিন। আমি আপনার কাছে আছি, আর শেষ নিঃশ্বাস পর্যন্ত শুধু আপনার হয়েই থাকতে চাই, রাখবেন তো? সব 2 হাতের আজলায় তুলল রাইসার মুখশ্রী। দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বলল, তুমি আমার, তুমি পুরোটাই আমার, শুধুমাত্র আমার। কথাটা কর্ণগোচর হতেই রাইসা শিউরে উঠল। শোয়েবের হাতের দিকে হাত রাখল হাতের ওপর। গভীর শ্বাস নিয়ে বলল, শিকদার সাহেব, আমি আপনাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ সো মাচ। শোয়েব জড়িয়ে ধরল রাইসাকে, উত্তর দিল, লাভ ইউ টু মাই ডিয়ার ওয়াইফ। রাইসা প্রশান্তিতে চোখ বুঝল। অন্যদিকে শোয়েব নিশ্চিন্ত মনে ভাবতে বসল, আমার ব্যক্তিগত পাখি, আমার আত্মীয় আছে, আর এটাকে উড়িয়ে নিতে চেয়ে বড্ড ভুল করেছ সাইমন। খাঁচায় বন্দি জীবন সুখের হয় না নিশ্চয়ই। স্যাড ফর ইউ। সে আমারই থাকবে, শুধু আমার। সপ্তাহ পেরিয়ে সেদিন শুক্রবার। সাইমনদের বাসায় এখনও সব কিছু স্বাভাবিক হয়নি। বউ শাশুড়ির নিঃশব্দ দ্বন্দ্ব এখনও চলমান। মাঝ দিয়ে ফেসে গেছে সাইমন। না মাকে কিছু বলতে পারছে, আর না সানজিদাকে। তবে সানজিদা সেদিনের পর আর ডিভোর্স নিয়ে কথা তোলেনি, স্বাভাবিকভাবেই সংসার করে যাচ্ছে। আর তার এই নির্লিপ্ত ভাবটাই সাইমন কারো দুশ্চিন্তায় ফেলছে। কিছুতেই ধরতে পারছে না সানজিদার মনে কি চলছে। সরাসরি জিজ্ঞেসও করার সাহস হচ্ছে না, আবার ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করলে সানজিদা এড়িয়ে যাচ্ছে। বেলা 12টায় সানজিদা রান্নাঘরে ছিল, আর সাইমন নিচের ঘরে পায়চারি করছিল। মায়ের সাথে এখন আর তেমন কথা হয় না। এতদিনে একটু হলেও মাথায় ঢুকেছে তার সংসার ভাঙার পিছনে একটু হলেও মায়ের দোষ আছে।
এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল। সানজিদার রুহু কেঁপে উঠল এক মুহূর্তের জন্য, কারণ যে জানে এরপর কি হতে যাচ্ছে। সাইমনও বেরিয়েছে রুম থেকে, তবে দরজা অবধি যাওয়ার সুযোগ হয়নি। তার আগেই শামীমা বেগম গিয়ে দৌড় খুলছেন। দরজার বাইরে দাঁড়ানো মানুষটাকে দেখামাত্র তিনি হতভম্ব। পুলিশের পোশাকে থাকা এক সুদর্শন পুরুষ চোখে লাগানো সানগ্লাসটা খুলল শামীমা বেগমকে দেখেই। গলা খ্যাকারি দিয়ে বলল, মিস্টার সাইমন বাড়িতে আছে? শামীমা বেগম আমতা আমতা করে বললেন, ও আছে বাড়িতে, কিন্তু আপনি? রুক্ষ ভাষায় পাল্টা জবাব ফিরে এলো, এএসপি নুহা শিকদার, আপনাদের বিরুদ্ধে নারী নির্যাতনের কেস আছে, এর জন্য আপনাদেরকে গ্রেপ্তার করতে এসেছি। শামীমার মাথায় যেন বাজ পড়ল। চূড়ান্ত বিস্ময়ে চক্ষুদয় বড় বড় করে বলল, নারী নির্যাতন কেস? কি বলছেন এসব? সাইমনও সমান বিস্মিত হয়েছে। ততক্ষণে সানজিদা যা বোঝার বুঝে গেছে। এখনকার চলমান ঘটনায় তারও কিছু ভূমিকা আছে। সেটা পালন করতে রান্নাঘর থেকে পানি খেয়ে নিজেকে সামলে বের হলো বাইরে। সর্বোচ্চ চেষ্টা করলো নিজেকে স্বাভাবিক দেখানোর। শামীমা বেগমকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল নুহাস, পিছন পিছন তার সাথে থাকা দুজন কনস্টেবল। নুহাস সোজাসুজি এসে দাঁড়ালো। সাইমনের সামনে জিজ্ঞেস করল, আপনার মা তো দেখছি কথা বলতে পারছে না, আপনি বুঝছেন? সাইমন একপল সানজিদার দিকে তাকিয়ে পুনরায় নুহাসের দিকে ঘুরে বলল, আমার নামে কেস আছে, তাও নারী নির্যাতনের? নুহাস প্রচণ্ড বিরক্তি সমেত বলল, আপনার মনে হয় আমার কথা বুঝতে পারছেন না আপনারা? কনস্টেবল, ওদের নারী নির্যাতনের সংজ্ঞাটা দাও। হঠাৎ ধমকে কনস্টেবল থতমত খেয়ে বলল, জি স্যার। মেয়েদের গায়ে হাত তোলাটাই নির্যাতনের আওতায় পড়ে। বিশেষ করে ঘরে বউ এনে তাদের ইচ্ছে মতো খাটানো, মারধর করা, সব কিছু এক প্রকার নির্যাতন। সেই হিসেবে আপনারা নারী নির্যাতনের আসামি, আমাদের কাছে সাক্ষীও আছে। সাইমন ও শামীমা বেগম প্রবল বিষয়ে বাখাড়া হলে নুহাস তাদের প্রতিক্রিয়া দেখে বলল, মাথায় ঢুকেছে? আপনারা কত বড় অপরাধ করেছেন, নাকি আরও বলা লাগবে? সাইমনের মুখ থেকে কোনো জবাব বেরোলো না। কনস্টেবল খুব উৎফুল্লতার সাথে পুনরায় বলল, দেশের আইনে নারী নির্যাতনের কঠোর শাস্তি রয়েছে, এর জন্য কখনোই স্ত্রীর গায়ে হাত তোলা উচিত নয়। তবে ঘরের বউরা চাইলে স্বামীকে পিটাতে পারবে, কারণ দেশে পুরুষ নির্যাতন আইন নেই। অসময়ে বেফাস কথাটায় সকলে হতভম্ব হয়ে গেল। খেপে গেল নুহাস। কর্কশরে বলল, কি বলছো এসব? মাথা ঠিক আছে তোমার? দ্বিতীয় দফা ধমক খেয়ে কনস্টেবল ভয় পেয়ে সোজা স্টিলের মতো দাঁড়িয়ে গেল। মিনমিনিয়ে বলল, স্যার আমার দোষ নেই, এগুলো তূর্ণ স্যার শিখিয়েছে। নুহাস দাঁতে দাঁত পিষল, নিচে সরে বলল, আজ বাসায় যে শুধু এই তূর্ণের হচ্ছে। এই সাদমান আর তূর্ণ আধ্যাত্মিক লেভেলের বউ পাগল হয়ে গেছে। সরি স্যার, ওদের থেকে এগুলোই শিখতে থাকো তোমরা, বউপ্রেমী হওয়া। কিন্তু তূর্ণ স্যার আপনার থেকে শিখতে বলেছে স্যার। নুহাস বেজায় রেগে মেগে বলল, চুপ করো, কাজে মন দাও। বিস্ময় কাটিয়ে শামীমা বেগম এগিয়ে এসেছেন। ততক্ষণে বললেন, আপনাদের কথা ভুল হচ্ছে হয়তো। নারী নির্যাতনের মতো কেসে আমাদের কে ফাঁসাবে? দেখুন, আমাদের বাড়ির বউ সম্পূর্ণ সুস্থ সবল অক্ষত অবস্থায় আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। বিরক্তিতে নুহাসের কপালে ভাঁজ পড়েছে, কণ্ঠস্বরে এক বিন্দু নমনীয়তা নেই। বলল, মিস্টার সাইমন, আপনার প্রাক্তন স্ত্রীকে নির্যাতনের অভিযোগ আছে আপনাদের ওপর। আপনারা ওনার গায়ে হাত তুলেছেন, আর যদি আমি ভুল না করি আপনার একই কাজ আপনার বর্তমান স্ত্রীর সাথেও করেছেন। আমার রাইট মিসেস সানজিদা? নুহাস তাকালো সানজিদার দিকে। সানজিদা ইতস্ততা সমস্ত ঝেড়ে ফেলে সাফ সাফ জানালো, হ্যাঁ, ও আমার গায়েও কয়েকবার হাত তুলেছে। অবশ্য আমার শাশুড়ি আমার গায়ে হাত তোলার সাহস পায়নি, তবে তিনি ইচ্ছাকৃত অনেকবার রাইসাকে আঘাত করেছে। কাঁচের ওপর হাত চেপে ধরেছেন, হাতে গরম চা ঢেলেছেন, এরকম আরও অনেক কিছু। আমি নিজে সাক্ষী ওনাদের অত্যাচারের। নুহাস নজর ফেরালো শামীমার দিকে, বলল, শুনেছেন আপনার পুত্রবধূর কথা? উনিও আপনাদের বিরুদ্ধে আছে। একে তো ঘরের বউদের অত্যাচার করবেন, আবার আশা করবেন ওরা আপনাদের ডিফেন্ড করবে? আপনার ছেলের বিরুদ্ধে যে নারী নির্যাতনের অভিযোগ আনা হয়েছে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সেটা সত্য প্রমাণিত হয়, আমরা ওনাকে গ্রেপ্তার করছি। আর আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের কাজ চলছে। 2-1 দিনের ভিতর আপনি জেলে যাবেন। আর এই 2 দিন সময় এই শহর ছেড়ে বাইরে যাওয়ার চেষ্টা করবেন না, আপনার ওপর নজর রাখা হবে। শামীমা বেগম ভাষা হারিয়ে ফেললেন প্রতিবাদের। সানজিদাও কথাগুলো এমনভাবে বলেছে
পুরো পরিস্থিতি তাদের বিরুদ্ধে চলে গেছে, তবুও ছেলেকে বাঁচানোর জন্য শেষ চেষ্টাটা করলেন। না না, ওকে নিয়ে যাবেন না। নুহাস উঁচু গলায় বলল, আপনার অনুমতি চেয়েছি, আমি গ্রেফতার করে নিয়ে যেতে এসেছি। আপনি রেডি হন মিসেস সানজিদা, আপনি কি সাক্ষী হবেন? সানজিদা মা ছেলে দুজনকে এক পলক দেখে নিয়ে বলল, জি আমি রাজি আছি। শামীমা হতভম্বতায় চোখ পিটপিট করে বললেন। সাইমন অবশ্য অবাক হয়নি। যে অন্যায় করেছে সে অন্যায়ের শাস্তি তো প্রাপ্য, এর ওপর কোনো কথা নেই। নুহাস হুকুম করল, কনস্টেবল ওনাকে অ্যারেস্ট করুন। একজন কনস্টেবল এগিয়ে এসে সাইমনকে নিয়ে গেল বাইরে। শামীমা হাতজোশ করতে করতে ছুটে গেল দরজা পর্যন্ত। নুহাস সানজিদের মুখোমুখি এসে দাঁড়িয়ে বলল, আপনার শাশুড়িকে যত দ্রুত সম্ভব বুঝিয়ে ফেলবেন। উনি যত দ্রুত রাইসের কাছে মাফ চাইবে তত দ্রুত মামলা সলভ হবে। আশা করি বুঝতে পেরেছেন। সানজিদা মাথা নাড়ল, বলল, জি আমি বুঝিয়ে ফেলব। নুহাস আর কথা বলল না, গটগট করে বেরিয়ে গেল বাসা থেকে। কনস্টেবল একজন গিয়ে ড্রাইভিং সিটে বসেছে, আরেকজনকে সাইমনকে জিপের পিছনে উঠিয়ে নিজেও সাথে উঠল। সাইমন সামনের জনকে উদ্দেশ্য করে বলল, স্যার কিছু হলে এত খিটখিট শুরু করেন, অকারণে আমার উপর রাগারাগি করলো। ড্রাইভিং সিটে বসে কনস্টেবল বলল, এর নতুন কি স্যার, বাকিদের সামনে সিংহ হয়ে যায় আর একটু পরপর হুঙ্কার ছিল আর বাসায় বউয়ের সামনে বেড়াল। অপরজন বলল, মাঝে মাঝে ভাবি নুহার স্যারও যদি তূর্ণ স্যারের মতো খোশমেজাজি হতো। ঠিক সেই মুহূর্তে গাড়ির পাশে এসে দাঁড়ালো নুহাস। শুনেছে বোধহয়, বলে ফেলল, গবেষণা না করে গাড়ি চালাও। নুহাস উঠে বসতেই গাড়ি স্টার্ট দিল সে। বাসে থাকা শামীমা বেগমের মনের অবস্থাও পরোয়া করল না কেউ। দরজা ধরে দাঁড়িয়ে থাকলে আপনার ছেলে ফিরে আসবে না, ঘরে গিয়ে বসুন। শামীমা বেগম কান্না থামিয়ে রক্তচক্ষু নিক্ষেপ করল সানজিদের ওপর। গর্জে উঠে বলল, সব দোষ তোর ডাইনি, তুই কেন বললি আমার ছেলে তোকে মেরেছে? ও মেরেছিল তোকে? এমন 2-4টে চড় থাপ্পড় কোনো ব্যাপারই না। এই সাধারণ ব্যাপারে তুই নারী নির্যাতনের কেসে জেলে পাঠিয়ে দিবি ওকে? সানজিদা আজ বিপরীতে প্রতিবাদ করল না, চেঁচালো না। সুন্দর মতো শামীমা বেগমকে দরজার সামনে থেকে সরিয়ে দরজা বন্ধ করলো। শান্তভাবে বলল, চড় থাপ্পড় ব্যাপারটা স্বাভাবিক। আপনি জীবনে কয়বার এমন মার খেয়েছেন? শামীমা বেগম খানিক আটকালেন জবাব দিতে, অতঃপর বললেন, আমার স্বামী সারা বছর বাসায় থাকে না, দূর দেশে চাকরি করে, 2 মাস 3 মাস পর কিছুদিনের জন্য আসে। এজন্য আমাদের মধ্যে তেমন ঝামেলা হয় না। এটার সাথে জোড়া দিবি কেন তুই? মামলা কেন করেছিস? সানজিদা বলল, আমি মামলা করিনি। কে করেছে? ও রাইসা, ওই ডাইনি এখনও আমার ছেলেকে শান্তি দেয়নি। আপনি আবার ওকে ভুলভাল বলছেন। একবার ওর জায়গায় নিজেকে ভেবে দেখুন তো, দেখুন কেমন লাগে ওর মতো পরিস্থিতিতে পড়লে। শামীমা পাত্তা দিল না। কি মনে হলো না তিনি ধূপধাপ করে বসে পড়লেন ঘরে, মুখে আঁচল চেপে কাঁদতে শুরু করলেন। সানজিদা আজ জেদও দেখালো না, নিজ থেকে শামীমার ঘরে এলো, বিছানায় বসলো। শামীমার থেকে খানিক দূরত্ব রেখে বলতে শুরু করলো, আপনি সাইমনের গ্রেফতারের পেছনে রাইসাকে দায়ী করছেন, আমাকে দায়ী করছেন। একবারও ভাবছেন না সাইমনের এই পরিণতির জন্য আপনি দায়ী? শামীমা আশ্চর্যজনিত হয়ে তাকালো সানজিদার দিকে। সে স্মিত হয়ে হেসে বলল, জি হ্যাঁ, সাইমনের এই পরিণতির জন্য আপনি দায়ী, শুধুমাত্র আপনি। আমি সবটা বুঝিয়ে বলবো আপনাকে, আর আপনাকেও আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। যদি সত্যি নিজের ছেলেকে বাঁচাতে চান আমার কথা মন দিয়ে শুনুন। সবসময় চড়া মেজাজে থাকা সানজিদের মুখ থেকে এহেন মিষ্টি বুলি হজম হচ্ছে না শামীমার, আবার ছেলের শোকে বেশি চেঁচামেচি করার শক্তিও পাচ্ছেন না। সানজিদের কথায় সায় জানিয়ে মাথা নাড়ালেন কেবল। সুযোগ পেয়ে সানজিদা কথার খেই ধরল, আপনি ভালো করে জানেন প্রেমের প্রস্তাব সাইমন দিয়েছিল রাইসাকে, রাইসা নয়। আর আপনি ওদের প্রেমের সময় থেকেই সবটা জানেন এবং নিজের অহংকার আর জেদ ধরে রাখতে ছেলের মাথায় বিষ ঢেলেছেন আপনি। নিজের কুকর্মের পর্দায় ফেসে একদম চুপ হয়ে গেলেন শামীমা। সানজিদা হাসলো, বলল, সত্যিটা আমি কিভাবে জানলাম? সাইমন বলেছে কিছু, কিন্তু সে বেচারা ধরতেই পারেনি আপনি তার প্রেমের সম্পর্ক নষ্ট করতে চাইছেন, ওর মাথায় বিষ ঢালছেন। মা ভক্ত ছেলে কিনা মায়ের দোষ চোখে পড়েনি, কিন্তু আমি ধরতে পেরেছি আপনি ইচ্ছাকৃত কাজটা করেছেন। প্রেম চলাকালে সাইমন কয়েকবার আপনাকে রাইসার কথা বলেছে, আর আপনি তখন থেকে ওর মনে রাইসার জন্য বিরূপ মনোভাব সৃষ্টি করে গেছেন। কি বলেছিলেন যেন, বড়লোক বাপের মেয়েদের চাহিদা বেশি হয়,
বাপের আদরে থাকে বলেই যখন যা চায় তাই পায়। বিয়ের পরও মেয়ে বরের থেকে এমন কিছু আশা করবে। বড়লোক বাপের বেটি আপনার ছেলের ঘাড়ে চেপে বসলেও আগের অভ্যাস ত্যাগ করতে পারবে না, তখন সাইমন বউ সামলাতে হিমশিম খাবে। অ্যাম আই রাইট? শামীমার মুখখানা অন্যদিকে ঘুরিয়ে ফেললেন। সানজিদার কথা এক বিন্দু ফাঁকফোকর নেই, যা বলছে পুরোটাই সত্য। এরপর আপনি রাইসাকে বাড়ির বউ মানতে নারাজ ছিলেন, তাই সাইমন লুকিয়ে বিয়ে করে রাইসাকে। আর ওদের নতুন সংসার হওয়ার পর রাইসা যখন সাইমনের কাছে টুকটাক আবদার করতে শুরু করে, তখন আপনার ছেলের মাথায় আপনার ঢালা বিষগুলো কাজ করতে শুরু করে। সাইমন ভাবতে থাকে, মা ঠিকই বলেছিল, বড়লোক বাপের মেয়েদের হাজারটা আবদার থাকে। বউ আর মা দুই পাক্ষিক টানাপোড়েনায় সাইমনের মাথা নষ্ট হয়ে যায়। আপনার বিষ ঢালা তখনও চলছিল, যার কারণে বিয়ের পর ওদের সম্পর্কে ফাটল ধরে। প্রলম্বিত শ্বাস ফেল সানজিদা, চোখা দৃষ্টিতে তাকালো শামীমার দিকে, প্রশ্ন করল, এবার বলুন, ওদের সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে মূল কারিগর কি আপনি না? এই প্রশ্নের জবাব নেই। শামীমাও জবাব দিতে পারলেন না, আমতা আমতা করতে শুরু করলেন। অপরপক্ষের জবাব না পেয়ে সানজিদা বলল, সাইমনেরও দোষ আছে, আমি মানছি। ও আপনাকে অন্ধভাবে বিশ্বাস করে। ও ভাবে আপনি যা বলবেন, যা করবেন সবই সঠিক, আর আপনি সাইমনের বিশ্বাসের অপব্যবহার করেছেন। এরপর রাইসা চলে এলো এই বাসায়। বিয়ের কথাটা আপনি জানতে পারলেন, আর আপনার সব রাগ ঠিকরে পড়ল রাইসার উপরে। ছেলে আর ছেলের বউয়ের সম্পর্ক তো আপনি বহু আগেই নষ্ট করে ফেলেছেন। তখন শুধু বাকি ছিল রাইসাকে সাইমনের জীবন থেকে চিরতরে বিদায় করা। নিজের অহংকার জেদে অনড় থেকে আপনি প্রতিনিয়ত অত্যাচার শুরু করলেন ওর ওপর, এবং শেষ পর্যন্ত আপনার হাতে সুযোগ ধরা দিল যখন জানতে পারলেন রাইসা মা হতে পারবে না। ব্যাস, আপনাকে আর পায়কে ইমোশনাল ব্ল্যাকমেল করে সাইমনকে দ্বিতীয় বিয়ে করাতে চাইলেন, আর শেষ পর্যন্ত ডিভোর্সই গড়ালো ওদের সম্পর্ক। একবার রাইসার জায়গায় নিজেকে চিন্তা করুন, ভেবে দেখুন, সংসার ভাঙলে, সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটা হাত ছেড়ে দিলে একটা মানুষের কেমন লাগতে পারে। সানজিদা চুপ হলো। এবার শামীমাকে সুযোগ দিল ভুলগুলো উপলব্ধি করার। যদিও শামীমা অনেক আগে বুঝেছেন তার দোষ আছে। যেদিন রাইসার প্রেগন্যান্সির খবর এলো সেদিনই, কিন্তু নিজের অহংকারের জন্য তিনি কারোর সামনে নত হতে রাজি ছিলেন না। শেষে সে আজ টের পাচ্ছেন, আর তার জেদ ও অহংকারের জন্যই তার ছেলের জীবন নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাকে সুবুদ্ধি দিল অবশেষে। ততদিনে সময় অনেকটাই পেরিয়ে গেছে। নিঃশব্দ কান্নায় ভেঙে পড়লেন তিনি। বললেন, আমি দোষ করেছি। ছেলের সুখের কথা না ভেবে শুধু নিজের অহংকার ধরে রাখার জন্য জঘন্য কাজ করতেও পিছু পা হয়নি। এখন আমার দোষের শাস্তি আমার ছেলেটা পাচ্ছে। স্বভাবসুলভ কোমলতায় সানজিদার চোখে পানি এসে পড়ল। দ্রুত আড়াল করলো সেটা। অতঃপর বলল, রাইসা বড়লোক বাপের মেয়ে ছিল ঠিকই, কিন্তু উশৃঙ্খল ছিল না, সংসারী ছিল। সাইমনের জন্য নিজের সর্বস্ব ছেড়ে ছুড়ে এসেছিল। এখান থেকে বোঝা উচিত আপনার ছিল। শুধু মা বাবাকে সম্মান করাটা প্রত্যেক সন্তানের কর্তব্য। আবার যে মেয়েটা সব ছেড়ে এসে স্বামীর হাত ধরল, সেই মেয়েটার খেয়াল রাখাটাও স্বামীর কর্তব্য। মা বাবাকে সম্মান করতে গিয়ে, তাদের কথা রাখতে গিয়ে অন্য একটা কর্তব্য ভুলে গেলে চলবে না। আপনার ছেলে আপনাকে সম্মান করে, বিশ্বাস করে, আর বিশ্বাসের মাত্রাতিরিক্ত হয়ে গেছে। কোন ফাঁকে আপনি ওর বিশ্বাসের সুযোগ নিয়ে সংসার ধ্বংস করে ফেলেছেন, ও টের পায়নি। এটা ওর দোষ, নিজের কর্তব্য পালন করতে পারেনি। আর আপনি কি করেছেন? ছেলের সুখের কথা ভাবাটাও তো মা বাবার কর্তব্য, তাই না? আপনি কি সেটা পালন করেছেন না? আপনি উল্টো ছেলের সুখের আগে নিজের অহংকারকে উঁচু রেখেছেন সবসময়। আপনার ছেলে দোষী হলে আপনিও দোষী। শামীমা এখনও কেঁদেই যাচ্ছেন। মাঝে মাঝে নিজের অন্যায়ের উপলব্ধি হওয়ার জন্য কিছু ক্ষতি জরুরি, নয়তো সবাই নিজের দোষটা সহজে খুঁজে পায় না। এতদিনে হয়তো এইবার শামীমা নিজের দোষ খুঁজে পেলেন। কাঁদতে কাঁদতে হেসকে উঠে গেছে। তার বললেন, এখন আমি কি করব? পুলিশ তো সাইমনকে ধরে নিয়ে গেল, ওকে ছাড়াবো কিভাবে? সানজিদা ভনিতাহীন বলল, যার সাথে অন্যায় করেছেন তার কাছে গিয়ে ক্ষমা চান। শামীমা কান্না থামিয়ে হতভম্ব হয়ে তাকালেন সানজিদার দিকে। রীতিমতো আঁতকে উঠে বললেন, কি বলছো তুমি? এখন রাইসার কাছে গিয়ে মাফ চাইতে হবে? সানজিদা জোর গলায় বলল, হ্যাঁ, চাইতে হবে। যার সাথে অন্যায় করেছেন
তার কাছে ক্ষমা চাইতে লজ্জা কিসের? নাকি এখনও আপনার অহংকার ছাড়তে পারেননি? আপনি নিজের নাক উঁচু রাখবেন, দোষ করেছেন আর ক্ষমা চাইবেন না? ছেলের আগে আপনার ইগো। শামীমা উদ্বিগ্ন হয়ে বললেন, মাফ চাইলে কি হবে? ভিকটিম রাইসা ভিকটিম নিচে গিয়ে যদি মামলা তুলে নেয় তাহলে ওরা সাইমনকে ছেড়ে দিবে। তাহলে বলুন, আপনার উচিত না ওর কাছ থেকে মাফ চাওয়া? দোষ তো করেছেন আপনি, তখন ভাবেননি এত কিছু, এখন মাফ চাওয়ার বেলায় ভাবছেন? সানজিদের মুখ খুলল পূর্ণবার। ভাবুন, আপনার হাতে সময় আছে, এখনও ভেবে দেখুন আপনার দোষ কতটুকু উপলব্ধি হলে আপনি নিজেই রাইসের কাছে মাফ চাওয়ার জন্য ছটফট করবেন, যেমনটা করেছে আপনার ছেলে। এবার আপনার পালা। ভাবুন কিভাবে একটা মেয়ের স্বপ্ন ধ্বংস করেছেন আপনি। ভাবুন কিভাবে একটা মেয়ের সংসার নষ্ট করেছেন, কিভাবে একটা মেয়ের কঠিন সময় তাকে মিথ্যা অপবাদ দিয়ে কটু কথা শুনিয়েছেন আপনি। ভাবুন কিভাবে ওর চরিত্র নিয়েও বাজে কথা বলেছেন আপনি। ভাবুন। শামীমা জোরে জোরে শ্বাস নিয়ে বলল, ব্যাস ব্যাস, থামো তুমি, আর বলো না এসব, সহ্য হচ্ছে না আমার। স্বামীর প্রাক্তনের জন্য এভাবে প্রতিবাদ করতে আমি কাউকে দেখিনি। সানজিদা বেদনা ভাব নিয়ে লুকিয়ে হাসল, মৃদু হাসিটা আজ তার মুখ থেকেই সরছে না। বলল, আমি স্বামী প্রাক্তনের জন্য প্রতিবাদ করছি না, আমি নিজে একটা মেয়ে হয়ে একটা মেয়ের জন্য লড়াই করেছি, অন্যায়ের বিরুদ্ধে বলেছি। আমাদের সমাজে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু। বন্ধা হলে, ধর্ষিতা হলে, ডিভোর্সি হলে কটু কথার ভাণ্ডার পুরুষরা খোলে না, নারীরা অপর নারীকে কটু কথা শোনাতে ব্যস্ত হয়। আমি স্রোতের বিপরীতে যাব। মেয়েরা মেয়েদের শত্রু না হয়ে যেদিন একে অপরের পক্ষে থাকতে শিখতে যাবে, সেদিন আমাদের সমাজ অনেকটা এগিয়ে যাবে। সানজিদা উঠে দাঁড়ালো বিছানা থেকে, শামীমাকে সময় দিল নিজের সাথে দণ্ডে জড়ানোর। সানজিদা জানে ছেলেকে বাঁচাতে শেষ পর্যন্ত শামীমাকে ক্ষমা চাইতেই হবে রাইসার কাছে, তবে সেটা যেন বাধ্যতামূলক কাজ না হয়। সানজিদা চায় শামীমা যেন মন থেকে নিজের ভুলগুলো উপলব্ধি করে যাক রাইসার কাছে। আদৌ কি সম্ভব হবে সেটা? আসসালামু আলাইকুম। আর একটা পর্ব আছে গল্পের। এতদিন এই গল্পটার সাথে আপনারা যারা ছিলেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সবাই কমেন্ট করেন এই গল্পটা কেমন লাগবে। 2-1 দিনের মধ্যে নতুন গল্প আসবে, ওটা সাপোর্ট করবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর একটা পর্ব আছে, এই পর্বে সবাই লাইক করেন, কমেন্ট করেন। ধন্যবাদ সকলকে। আর শামীমা কি রাইসের কাছে ক্ষমা চাইতে যাবে? দেখি কার কেমন প্রেডিকশন হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।